দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি গনসুক মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর অ্যাসনকে জুতো পরিয়ে দিচ্ছিল, আর অ্যাসন গনসুককে বলছিল, আমি তো বুঝতে পারি না তোমার দাদি আমাদেরকে এত অপছন্দ কেন করে। আমাদের মধ্যে তো তেমন কোনো পার্থক্যও নেই। তুমি মাছ বিক্রি করো আর আমি হচ্ছে জেলের মেয়ে, তুমি কোথাকার রাজকুমার। গনসুক শুধু ওর কথাগুলো চুপচাপ শুনছিল। এরপর দুজন মিলে মার্কেট থেকে যখন যাচ্ছিল, শীত বেশি হওয়ার কারণে অ্যাসন নিজের হাতটি গনসুকের জ্যাকেটের ভিতরে দিয়ে দেয় আর বলতে থাকে, একসাথে থাকার মানে এই না যে ভালোবাসা হবে। আমি তো তোমার সাথে থাকি যেন তোমার থেকে বিজনেস শিখতে চাই, কই আমি ছেলে ফাঁসানোর জন্য এরকম করছি। আর তাছাড়া তুমি এই জায়গায় যে আইল্যান্ডে থাকো আর আমি সোয়েলে থাকা মেয়ে। গনসুক বলতে থাকে, ওটা শুধু তোমার চাচার একটা দোকান সোয়েলে, আর কিছুই না। যাই হোক, আমি তো সোয়েলের অধিবাসীই হলাম, তাই না? আর সমুদ্র আমার মা বাবাকে মেরে ফেলেছে, তো আমি এমন কাউকে বিয়ে করবো না যারা এই আইল্যান্ডের ভিতরে থাকে। তাছাড়া এমন কাউকে তো একদমই না যে একটা কবিতাও সুন্দর করে বলতে পারে না। গনসুক কিছুই বলে না। অ্যাসন এটা দেখে বলে, কিছু তো জবাব দাও, আমার তো মনে হচ্ছে যেন আমি কোনো পুতুলের সাথে কথা বলছি। গনসুক বলে, নিজের হাত আগে আমার পকেট থেকে সরাও আর কোনো সুয়েলে থাকা মানুষের পকেটে রাখো। ওদেরকে এভাবে যেতে গনসুকের মা আর দাদি দুজনেই দেখছিল। গনসুকের দাদি তো গনসুকের মাকে বলতে থাকে, তুই তো এই মেয়ের মাঝে কোনো খারাপ জিনিসই দেখোস না, মনে হচ্ছে তুই তোর ছেলেকে মেয়েকে দিয়ে দিয়েছিস। মা, আপনি তো জানেন আমি আপনার কথার বিরুদ্ধে কোনোদিনও যাব না। কি ভরসা, দেখা যাবে যে গনসুক ওই মেয়েটাকে নিয়ে অর্ধেক রাতে পালিয়ে গিয়েছিল, যেভাবে তুই আমার ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছিলি। এমনিতে এই বংশের ছেলেরা মেয়েদের দেখলে লাট্টু হয়ে যায়। গনসুকের মা বলতে থাকে, গনসুক এখন অনেক জোয়ান, ওই মেয়েটার সাথে খেলবে, খাবে, দাবে, ঘুরবে। এরপর যখন ও বুঝতে পারবে তখন ওই মেয়েটাকে ছেড়ে চলে আসবে। এমনি তো ছোটোকাল থেকে ও ওই মেয়েকে শুধু খুন করে আসছে। গনসুক আর অ্যাসন হাঁটতে হাঁটতে ক্ষেতের সামনে দিয়ে যাচ্ছিল। অ্যাসন বলছিল যে আজকেও এতগুলো মাছ, আমাদের তো ভাগ্যই চমকে গেছে, প্রতিদিন এতগুলো মাছ, তুমি আমাদেরকে ভালোই করুণা করো। গনসুক আবারও বলে, যদি আমার করুণাই করতে হতো তাহলে আমি কোনো ফকিরকে করুণা করতাম, তোমাদেরকে নয়। আর স্কুলে তুমি তোমার অবশিষ্ট খাবারগুলো আমাকে খাইতে দিতে। গনসুক বলতে থাকে, আমি কি 10 বছর ধরে তোমাকে শুধু করুণা করে এভাবে ছায়া দিয়ে আসছি? অ্যাসন বলতে থাকে, এটা করুণা নয় তো আর কি। গনসুক বলে, তোমার কি মনে হয় 10 বছর ধরে তোমার আগে পিছিয়ে আমি শুধু করুণা করে ঘুরছি? অ্যাসন বলল, তাহলে অন্য কি কারণ আছে, আজকে তুমি বলেই দাও। তখন গনসুক এদিকে সেদিকে তাকানো শুরু করে দেয়। অ্যাসন বলে, তুমি অন্যদিকে তার না তাকিয়ে আমার চোখের দিকে তাকিয়ে সত্যটা বলো। তুমি আমাকে মাছ দিলে আমি তো এটাই ভাববো যে তুমি আমাকে করুণা করছো। তখন হঠাৎ করে গনসুক অ্যাসনকে একটা কিস করে দেয় আর বলতে থাকে, এখন তো বুঝলে কেন আশেপাশে ঘুরতে থাকি তোমার, ভিখারি ভাবলে তো এরকম করতাম না, তাই না? অ্যাসন বলতে থাকে, এটার কোনো ধরন হলো মনের কথা বলার? তুমি তো আমার নাকে কিস করে দিল। গনসুক বলতে থাকে, আমি আমার দাদির সাথে থাকতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। অ্যাসন অকার ফিল করে বলতে থাকে, এটা কোনো ওয়ে হলো তুমি আমার নাকে কিস করে দিলে? গনসুক ওর কথা থামিয়ে বলতে থাকে, তুমি যখন বলতে থাকো আমি শুধু মুগ্ধ চোখে তোমার দিকে তাকিয়ে থাকি। আমি বেখেয়ালি মনে কি বলতে থাকি, কি করতে থাকি, কোনো কিছুরই খেয়াল থাকে না। তাছাড়া তুমি বলো আমাকে ভালোবাসো না, তুমি যদি আমাকে ভালো নাই বসো তাহলে সবসময় তোমার হাত আমার পকেটের ভিতরে কেন ঢুকিয়ে রাখো? আর তোমার ঠোঁট সবসময় এরকম সুন্দর কেন দেখায়? অ্যাসন বলতে থাকে, আমি সবসময় লিপস্টিক লাগাই তাই। আর গনসুক বলতে থাকে, তুমি সবসময় কেন লিপস্টিক লাগিয়ে থাকো? অ্যাসন বলতে থাকে, তোমার জন্য। এটা শোনার পর গনসুক পুরো চুপ হয়ে যায়। আর অ্যাসন বলতে থাকে, আমি এই দিনটার অপেক্ষা তখন থেকে করছিলাম যখন মাত্র আমার 14 বছর বয়স। এটা বলার পরে দুজন একে অপরকে কিস করতে থাকে। এরপর সিন শিফট হয়ে চলে যায় 1993-তে, যেখানে অ্যাসন মিডিল এজের হয় আর ও একটি রিয়েলিটি শো দেখতে থাকে। তখন অ্যাসনের মেয়ে গোমিয়ং বলতে থাকে, মা, বাবা কি তোমার ফার্স্ট লাভ? অ্যাসন বলতে থাকে, জানি না। তখন বলে, ফার্স্ট কিস তো মনে থাকবে। তখন অ্যাসনের ছেলে, যার নাম উমিয়ং, সে বলতে থাকে, বেলজ্জা, নিজের মাকে কেউ এসব প্রশ্ন করো নাকি? তখন অ্যাসন নিজের মেয়েকে বলতে থাকে, জানো শৈশব ফুলের গ্রানি অন্যরকম হয়, এর মধ্যে অন্যরকম একটা নেশা থাকে। তখন একটা মেয়ে আর অ্যাসনের হাজবেন্ড বাসায় চলে আসে। তখন অ্যাসনের হাজবেন্ডের চেহারা দেখানো হয় না। ওই মেয়েটা বলতে থাকে, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আর অ্যাসন চলে যায় রান্না করতে। তখন অ্যাসন বলতে থাকে, আমি যদি জানতাম ওই সময়টা আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়, তাহলে আমি ওটা দীর্ঘস্থায়ী উদযাপন করতাম। তখন সিন শিফট হয়ে যায় 5টা, যেখানে অ্যাসন আর গনসুক এখনও শৈশব ক্ষেতের ভিতরেই ছিল। তখন অ্যাসন বলতে থাকে, যাই হোক আমি তোমাকে বিয়ে এখনও করবো না। গনসুক এত নার্ভাস ছিল যে ও তখন কাঁপছিল আর ঠাস করে পড়তে নেয়। তখন ও নিজে থেকে মিথ্যা কথা বলে বসে যে আমি আজকে অনেক বেশি প্র্যাকটিস করে ফেলেছি। এরপর অ্যাসন ডান্স করতে করতে নিজের বাসায় যায়। আর ও এতটাই খুশি ছিল যে ডান্স করতে করতে নিজের ছোট বোনকে খোঁজা শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে যখন ও আলমারি খুলে তখন দেখতে পায় ও সৎ বাপ আরেকটা বিয়ে করে নতুন বউকে বাসায় নিয়ে চলে এসেছে। এরপর আমরা দেখতে পাই অ্যাসন নিজের সৎ বাবা ও সৎ মার কথা শুনছিল, যেখানে ও সৎ মা বলছিল, আমাকে একটা কথা বলো, আমি তোমার মরা বউয়ের বাচ্চাকে কেন পারবো? অ্যাসনের সৎ বাপ ওকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু উনি জোরে জোরে চিলিয়ে বলে, তুমি কেন ওকে ভয় পাও? ওকে এই বাসা মহারানী নাকি যে আমাদেরকে ওকে ভয় পেয়ে চলতে হবে? এরপর দেখতে পাই অ্যাসন নিজের দাদির বাসায় চলে যায়। অ্যাসনের চাচা ওর দাদিকে বলতে থাকে, এতদিন তো ওই পরিবারকে পালছিল, এখন হঠাৎ করে আমাদের বাসায় চলে এসেছে, ওর উচিত আমাদেরকে ইনকাম করে খাওয়ানো। ও তো দেখতেই পাচ্ছে আমরা বস্তিতে থাকি।
এতদিন তো ওই পরিবারকে চালিয়েছিল। এসনের দাদু এসনকে জিজ্ঞেস করে, তুমি কি কলেজে যেতে চাও, তুমি কি আরও পড়াশোনা করতে চাও? তখন এসনের চাচা বলে, মা এখন আপনি বললেন না আপনি আপনার সব সেভিং এই মেয়েটাকে দিয়ে দিবেন। তখন ওই দিনে সকালে সিন দেখানো হয় যেখানে কিনা এসনের সৎ মা এসনের মার ছবিটি ফালিয়ে দিচ্ছিল। তখন এসন খেপে যেয়ে জিজ্ঞেস করে, আপনার সাহস কী করে হয় আমার মার ছবি ফালানোর? তখন এসনের সৎ মা বলতে থাকে, তোকে আমি আমার সতীরের ছবি এখানে টাঙিয়ে রাখবো নাকি? এসনের যে সৎ ভাই বোনদেরকে জিজ্ঞেস করে, তোমরা দুজন কোথায় ছিল যখন আমার মা ছবিগুলো এখান থেকে ফালাচ্ছিল? তোমরা কি আইসক্রিমে বিক্রি হয়ে গেলা? তখন এসন নিজের সৎ বাপকে বলতে থাকে, আপনি আমার টাকা দিন, আমি এখান থেকে চলে যাবো। তখন এসনের সৎ মা বলতে থাকেন, তুমি কতটা বেশরম, তুমি এই বাচ্চা মেয়েটারও টাকা মেরে খেলে। এসনের সৎ বাপ বলতে থাকে, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো, আমি এরকম কোনো কিছুই করিনি। এসন বলতে থাকে, আপনি আমাকে বলেছিলেন আপনার বাচ্চাদেরকে পারলে আপনি আমাকে কলেজ ফি দিবেন, আপনি আমার কলেজ ফি দিয়ে দেন, আমি এখান থেকে চলে যাব। আমি তো আপনার ক্ষেতের চাষাবাদের কাজও করে দিয়েছিলাম, আপনি আমার মায়ের কসম খেয়ে বলেছিলেন আপনি আমার টাকাগুলো দিয়ে দিবেন, আপনি কেন আমার টাকা দিচ্ছেন না? ও সৎ মা বলতে থাকে, এই ভিখারির কাছে তো আটানা পয়সা নেই, তোমার টাকা কিভাবে দেবে? তুমি যাও অন্য কোথাও নিজের ব্যবস্থা করো। এভাবে শীতের মৌসুম চলে আসে। এসনের চাচা এসনকে বলে, তুমি এখন বুসান যাও, বুসান যেয়ে কাজ করো, ওখানে কাজ শিখলে তোমাকে টাকা দিবে, আর যে টাকা দিবে ওই টাকা থেকে অর্ধেক টাকা তুমি আমাকে দিয়ে দিও। তখন এসন ইমোশনাল হয়ে বলতে থাকে, মা ঠিকই বলতো, এখানে কুত্তা হয়ে জন্ম নেওয়া ভালো, কিন্তু মেয়ে হয়ে না। এসন বলতে থাকে, আমি এখানে কাজ করব না। এসনের চাচা বলতে থাকে, তুমি এখানে কাজ করবে না তাহলে কি আমার বাসা এভাবে পড়ে থাকবে? এসন বলতে থাকে, আমি যদি বেঁচে থেকে নিজেকে মেরে ফেলি তাহলে আমার মা অনেক কষ্ট পাবে। তখন এসনের চাচা বলে, তোমার মা এমনি তো বেঁচে নেই, আর তাছাড়া পৃথিবীতে এমন কোনো জায়গাও নেই যেখানে তোমাকে এভাবে রেখে দিবে। এরপর এহসান কান্না করতে করতে গোয়ানসুকের কাছে যায়, আর গোয়ানসুকের কাছে যেয়ে বলতে থাকে, তোমার বাসায় কয়টা রুম, তুমি কি তোমার দাদির বিরুদ্ধে যে আমাকে রাখতে পারবে? গোয়ানসুক জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? তখন এহসান কান্না করতে করতে সবকিছু খুলে বলে, আর কান্না করতে করতে বলতে থাকে, এখন আমার কোনো বাসায় নেই, একটা তুমি আছো যে আমার এত চিন্তা করে। আর এটা বলতে বলতে ওখানে বসে কান্না শুরু করে দেয়। তখন গোয়ানসুক একটা কবিতা বলে শোনায় ওকে, আর কবিতাটা এমন ছিল যে, खामोशी की भी अपनी एक ज़ुबान होती है, मोहब्बत की भी अपनी एक पहचान होती है। मोहब्बत आदत नहीं इबादत होती है। सच्चे प्यार लहरों की तरह चंचल नहीं होता। टूटा हुआ दिल लहरों की तरह चंचल नहीं होता। जो आसानी से जुड़ जाए वो दिल दिल नहीं होता। वो प्यार करने के काबिल ही नहीं होता। এই কবিতাটা ও এর জন্য শিখেছিল কারণ এহসান বলেছিল ও এমন কাউকে বিয়ে করবে না যে কবিতা বলতে পারে না। এহসান কান্না করতে করতে বলতে থাকে, তুমি একটু কবিতা পারো তো কি হয়েছে, আমি কলেজে কিভাবে যাব, আমি কবি কিভাবে হব? গোয়ানসুক ওকে বলতে থাকে, হয়তো আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারবো না, আমি তোমাকে সবসময় সুখেও রাখতে পারবো না, কিন্তু আমি সবসময় তোমার জন্য চেষ্টা করব। এহসান কান্না করতে করতে ওকে মেরে বলতে থাকে, তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিতে পারো যে আমার জন্য তুমি 4 তারাও নিয়ে আসতে পারবে। গোয়ানসুক ওকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি তো মিথ্যা কথা বলতে পারি না, আর কান্না করতে করতে ওকে ওই কবিতাটাই আবার শোনায়। তখন এহসান ওকে সান্ত্বনা দিতে থাকে। এরপর আমরা দেখতে পারি ওরা ওদের বাসা থেকে সব জিনিসপত্র নিয়ে এক জায়গায় দেখা করে, আর সব গয়নাঘাটে একত্রিত করে গুনতে থাকে যে সব ঠিক আছে কিনা। এহসান গোয়ানসুককে বলতে থাকে, তোমার কাছে এখনও সময় আছে, তুমি আবার ভেবে দেখো তুমি আমার সাথে আসবে কিনা। গোয়ানসুক বলতে থাকে, এই 19 বছর বয়সে আমি এত খুশি জীবনেও হই না যতটা আজকে হয়েছি। এটা বলে এহসানকে ও কিস করে দেয়। এর পরবর্তী সিনে আমরা ওদেরকে একটা জাহাজে দেখতে পাই যেখানে কিনা একটা লোক ওদের থেকে ওদের আইডি কার্ড চাচ্ছিল। ওদের কাছে তো আইডি ছিল না, যার কারণে ওরা চুপ করে বসেছিল। তখন ওই লোকটা জিজ্ঞেস করে, তোমরা কি অ্যাডাল্ট কিনা, তোমরা নিজেদের আইডি দেখাও আমাদেরকে। তখন গোয়ানসুক তো কাঁপতে কাঁপতে ভয়ে নিজের ব্যাগ থেকে একটা আংটি বের করে ওকে দিতে যাবে, তখন এহসান ওকে থামায়। এহসান সাহস করে দাঁড়িয়ে বলতে থাকে, ঠিক আছে তাহলে ফালিয়ে দেন আমাদের দুজনকে এখান থেকে। তখন গোয়ানসুকও দাঁড়িয়ে যায় সাহস পেয়ে। ওই লোক ওদেরকে বলতে থাকে, তোমরা এত জিদ কেন দেখাচ্ছ, আর তোমরা একে অপরের কী হও? তখন এহসান বলতে থাকে, আমরা হাজব্যান্ড ও ওয়াইফ হই, যদি আমরা মাইনার্স হতাম তাহলে কি আমরা বিয়ে করতাম? এটা বলে ও গোয়ানসুককে নিয়ে অন্য জায়গায় চলে যায় এখান থেকে। এরপর ওরা চলে যায় বুসানের একটি জুয়েলারি শপে, যেখানে ওরা নিজেদের জুয়েলারি সেল করতে যাচ্ছিল, কিন্তু ওই জুয়েলারির লোক ওদের থেকে নিজেদের আইডি কার্ড চায়। এহসান বলতে থাকে, আমরা আমাদের আইডি কার্ড বাসায় রেখে চলে এসেছি। ওই মহিলাটি বলতে থাকে, আমি জানতাম তোমরা এটাই বলবো, তোমরা দুজন চোর তাই না, তোমরা চুরি করে নিয়ে এসেছো এসব তাই না? তখন গোয়ানসুক সব সত্যি কথা বলতে থাকে, আমরা বাসা থেকে পালিয়ে এসেছি আর এটা বাসা থেকে নিয়ে এসেছি। এরপর ওরা দুজন একটা হোটেলে চলে যায়, আর হোটেলে যেয়ে বলতে থাকে, আমাদের ওয়ালেট হারিয়ে গেছে যার কারণে আমরা টাকা ক্যাশ দিতে পারছি না। ওরা একটা রিং বের করে সেই হোটেলের মালিককে দিয়ে দেয় আর বলতে থাকে যে আপনি এই রিংটা রেখে দেন আর আমাদেরকে আজকে রাতের জন্য এখানে থাকতে দেন। তখন ওখানে ওই হোটেলের মালিকের বউ চলে আসে আর জিজ্ঞেস করে, তোমাদের নতুন নতুন বিয়ে হয়েছে তাই না, আর তোমরা এখানে হানিমুন করতে এসেছো তাই না? তখন এহসান বলতে থাকে, হ্যাঁ এরকমই বিষয়টা। তখন ওই মহিলা একটা রুমের চাবি বের করে ওদের দুজনকে দিয়ে দেয়, বলে আজকে রাতের জন্য তুমি এখানে থাকতে পারো। তখন গোয়ানসুক বলে, আপনি বিনা টাকা দিয়ে আমাদেরকে এখানে থাকতে দিচ্ছেন? ওই মহিলা বলতে থাকে, কি হয়েছে যে তোমাদের ওয়ালেট চুরি হয়েছে, বুসানের লোকেদের মন অনেক বিশাল, তোমরা এখানে এনজয় করো।
তখন ওরা দুজন রুমে চলে যায় আর এহসান গোয়ানসুককে বলতে থাকে তুমি আমাদের ব্যাপারে দাদির সাথে কেন আলাপ করনি, তুমি কি দাদাকে এতটাই ভয় পাও? গোয়ানসুক বলতে থাকে আমি আমার দাদিকে ভয় পাই না, আমি ভয় পাই আমার দাদি যদি তোমাকে কিছু বলে না দেয়, যার কারণে আমি কিছুই বলি নেই। এহসানকে বলতে থাকে তোমার কি খারাপ লাগছে আমার জন্য তোমার রানিংটা ছাড়তে হলো? গোয়ানসুক বলতে থাকে আমি তো রানিং এমনিও ভালো না, আমি তো ওখানে যেতাম যেন ফ্রিতে দুধ আর রুটি পাই। গোয়ানসুক বলতে থাকে আমি এখানে ফ্যাক্টরিতে কাজ করবো আর তুমি নিজের পড়া পূরণ করো। এহসান বলতে থাকে তুমি জানো আমি তোমাকে কেন বিয়ে করতে চেয়েছি, কারণ তুমি সত্য, তুমি আমার মন ইচ্ছাকৃতভাবে কোনোদিনও ভাঙবে না। তখন গোয়ানসুক নিজের বিছানায় এহসানের বিছানা থেকে একটু দূরে করতে থাকে। এহসান বলতে থাকে তুমি তোমার বিছানা এত দূরে কেন করলে? তখন আমরা দেখতে পাই গোয়ানসুকের মা এহসানের সৎমা বাপের কাছে যায় আর বলতে থাকে আমি শুনেছি ও নাকি তোমার কাপড় পরে পালিয়েছে। একটা পেপার দিয়ে বলে তুমি এখানে লিখে দাও ও কি কালারে আর কোন টাইপের জামা পরে পালাইছে। এহসানের সৎ মা ইচ্ছা করে মিথ্যা কথা বলে যে আমি জানি না ও কোন ধরনের কাপড় পরে পালাইছে। অন্যদিকে দেখতে পাই হোটেলে মালিকের বউ এসেছে ওদের জন্য খাবার আর ড্রিঙ্কস নিয়ে আর বলতে থাকে বুসানের মানুষের মন অনেক বিশাল, তোমরা এখানে এনজয় করো আর বেশি বেশি খাবার খাও। অন্যদিকে দেখতে পাই গোয়ানসুকের মা রওনা দিয়ে দিয়েছে ওদেরকে খুঁজতে। এহসান ঘুম থেকে উঠে দেখতে পায় গোয়ানসুক বাড়ি থেকে আসছিল। গোয়ানসুক রুমে আসার পরে দেখতে পায় ওদের রুমের ভিতরে একটা পেপার দেওয়া হয়, যে পেপারে ওদের রুমে থাকার ভাড়া তারপর খাবার দাবারের ভাড়াগুলো দেওয়া ছিল। গোয়ানসুক বলতে থাকে ওই মহিলা তো বলেছিল এই সব কিছুই ফ্রি। এরপর গোয়ানসুক নিজের কাপড়ের ব্যাগটা খুঁজতে থাকে কিন্তু দেখতে পায় ওদের কোনো জিনিসই আর রুমের ভিতরে নেই। ওরা রিসেপশনে যে বলতে থাকে দেখেন তো হোটেলে অন্য কোথাও চুরি হয়েছে কিনা বা কোনো গেস্টই চোর কিনা, আমাদের ব্যাগ তো আর খুঁজে পাচ্ছি না। তখন হোটেল ওনার বলতে থাকে নাটক বন্ধ করে আমাদের বিলটা দিয়ে দাও। ওরা বলতে থাকে আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন, হয়তো বা উনি কিছু জানে। তখন ওনার ওয়াইফ এসে বলে আমরা তো তোমার হাতে কোনো ব্যাগই দেখি নেই, তোমরা তো খালি হাতে এসেছিলে। উনি নিজে মেয়েকে জিজ্ঞেস করে তুমি কি ওনাদের হাতে কোনো জিনিস দেখেছিলে? ওনার মেয়েও মিথ্যা কথা বলে যে না আমি তো কোনো কিছুই দেখিনি। হোটেলে ওনার ওয়াইফ বলতে থাকে একটা কাজ করি পুলিশকে কল দিয়ে বলি যে ওরা দুজন বাসা থেকে পালিয়ে এসেছে আর দুজনই মাইনার্স। তখন পুলিশের কথা শুনে ওরা দুজনে খুব ঘাবড়ে যায়। আর অন্যদিকে দেখতে পাই গোয়ানসুকের মা বুসানের স্টেশনে চলে যায় পুলিশ কমপ্লেন করতে ওদের দুজনের বিরুদ্ধে। অন্যদিকে হোটেলের মালিকেরা ওদেরকে বের করে দিচ্ছিল। তখন এহসান জিজ্ঞেস করে যদি আমাদের কাছে ব্যাগ নাই থাকতো তাহলে তোমরা আমাদেরকে রুম ভাড়া কেন দিলে? হোটেলের ওনার খেপে যেয়ে বলে আমি পুলিশকে কল করছি, বলে দিচ্ছি তোমরা ভেগে এসেছো জেজো আইল্যান্ড থেকে, তোমাদের বাপমা আসুক তোমাদের খবর নেবে। গোয়ানসুক জিজ্ঞেস করে তুমি কি করে জানলে আমরা জেজো আইল্যান্ড থেকে এসেছি? আমাদের ব্যাগের জেজো আইল্যান্ডের পাশ ছিল, যার কারণে তুমি জানতে পেরেছো, আমাদের ব্যাগগুলো ফেরত দাও। এহসান কান্না করতে করতে ওদের কাছে বলতে থাকে আমার ব্যাগে একমাত্র আমার মায়ের ছবি ছিল, আর একটা ছবি আমার কাছে নেই, প্লিজ আমার মায়ের ছবিটা আমাকে রিটার্ন করুন। মহিলাটি বলতে থাকে তোমাদের কাছে কী প্রমাণ আছে যে আমরা তোমাদের ব্যাগ চুরি করেছি? ভালোই ভালো এখান থেকে চলে যাও, না হলে আমরা তোমাদেরকেও বিক্রি করে দিব। এরপর বাধ্য হয়ে ওদের দুজনকে বের হয়ে যেতে হয়। বের হয়ে ওরা দুজন একসাথে বসে অনেক আপসেট মনে ভাবছিল আমাদের সাথে তো ফ্রড হলো, আমাদের ফিতে খাওয়ার নিয়ে উচিত হয়নি। এহসান বলতে থাকে আমরা তো ওই কাহিনীটার মতো হয়ে গেলাম যেখানে একটা বুড়ি মহিলা চকলেটের লোভ দেখে বাচ্চাদেরকে নিয়ে যায়। আমি তো ভাবতাম ওই বাচ্চারাই পৃথিবীর সবচেয়ে বোকা বাচ্চা যারা কিনা চকলেটের লোভে নিজেদেরকে দিয়ে দেয়। গোয়ানসুক জিজ্ঞেস করে পরে কি হলো? এহসান বলে ওই মহিলাটি ওদেরকে চকলেটের লোভ দেখিয়ে রান্না করে খেয়ে ফেলে আর স্টোরি হ্যাপি এন্ডিং হয়ে যায়। রাত্রে হোটেলের মহিলাটি আবার আরেকজনকে লুটার জন্য প্ল্যানিং করতে থাকে। তখন এহসান আর গোয়ানসুক হোটেলের ভিতরে চলে আসে আর লুকিয়ে লুকিয়ে মহিলাটি রুমে চলে যায় আর বলতে থাকে এখানে কিছুই ফ্রিতে নয়, ওরা আপনাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে, পরে আপনার রুম থেকে সব কিছু নিয়ে যাবে, ভুলবশত ঘরের লাইট অফ করবেন না। ওই মহিলাও লাইট অফ করে না, যার কারণে হোটেলের ওনাররা ঘুমিয়ে পড়ে। ওনারা ঘুমানোর পর এহসান আর গোয়ানসুক মিলে প্ল্যান বানায় যে ওর মার ছবি আর সোনার ব্যাংকটাকে নিয়ে পালাবে, আর যদি এসব কিছু না পায় তাহলে ওদের ক্যাশ বক্সটা নিয়েই ওরা পালাবে। প্রথম তো গোয়ানসুক প্ল্যান শুনে কাঁপছিল, যখন এহসান ওকে বেবি বলে ডাকে তখন ও সাহস পেয়ে যায়। তারপর ওরা দুজন মিলে চোরেদের রুমে ঢুকে যায় আর যে নিজেদের জিনিস খুঁজতে থাকে। যখন ওরা দেখে যে নিজেদের জিনিস এখানে নেই তখন ওরা ওদের ক্যাশ বক্স নিয়ে পালানো শুরু করে। যাওয়ার সময় এহসান দেখতে পায় ওর হেয়ার ক্লিপটা বাচ্চাটি পড়ে আছে। তখন এহসান আস্তে আস্তে নিজে হেয়ার ক্লিপটা খোলার চেষ্টা করে কিন্তু বাচ্চাটির ঘুম ভেঙে যায় আর তখনই সবাই জেগে যায়। গোয়ানসুক আর এহসান দুজন মিলে ভাগা শুরু করে দেয় কিন্তু ওনারের ওয়াইফ এহসানকে ধরে ফেলে আর এহসানের গলা চেপে ধরে। ওরা বলছিল ওদের ক্যাশ বক্স ফেরত দিতে। গোয়ানসুক তো কিছুই বুঝতে পারছিল না যে কি করবে। এহসান বলছিল তুমি চলে যাও, তুমি ওদেরকে ক্যাশ বক্স দিও না। তখন গোয়ানসুক ক্যাশ বক্সটাকে সাইডে ফেলে দৌড়ে এসে হোটেলে ওনাকে একটা পাঞ্চ করে আর এহসানও ওই মহিলার হাত থেকে ছুটে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। আমরা খুব শীঘ্রই এপিসোড 3 নিয়ে আসবো, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।